২০০৫ সাল ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি ছোট প্রাইভেট দ্বীপ, যেখানে কোনো পর্যটক যেত না এবং কোনো মিডিয়া ক্যামেরাও পৌঁছাতে পারত না। বাইরে থেকে এই জায়গাটি দেখতে ছিল একেবারে বিলাসবহুল স্বর্গের মতো, নীল সমুদ্র, সাদা বালু এবং উচ্চ নিরাপত্তা ঘেরা সীমান্ত। কিন্তু ঠিক এই দ্বীপেই বন্ধ দরজার আড়ালে চলছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অপরাধগুলোর একটি। এখানে তরুণী মেয়েদের পাচার এবং যৌন শোষণ চলত। এটি কোনো সিনেমার দৃশ্য ছিল না, বরং সেই বাস্তবতা যা পরে যুক্তরাষ্ট্রের তদন্ত নথি এবং আদালতের ডকুমেন্টের অংশ হয়ে ওঠে। মেয়েদের কখনো টাকার লোভ দেখিয়ে, কখনো চাকরির প্রস্তাব দিয়ে, আবার কখনো সাহায্যের নাম করে এই গোপন দ্বীপে নিয়ে আসা হতো। এখানে পৌঁছানোর পরই তাদের পৃথিবী বদলে যেত। চারদিকে ছিল নানা সুবিধা, হেলিপ্যাড, গেস্ট হাউস, প্রাইভেট ডক এবং সিসিটিভির মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু যেই জিনিসটির সবচেয়ে বেশি অভাব ছিল তা হলো আইন, সম্মতি এবং ন্যায় বিচার। আর এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রে ছিল একটি নাম, জেফ্রি এপস্টিন। এমন একজন ব্যক্তি যাকে জনসমক্ষে একজন বিলিয়নিয়ার, ফাইন্যান্সিয়ার এবং এলিট সামাজিক বৃত্তের ভেতরের মানুষ হিসাবে বলা হতো, কিন্তু যার আসল পরিচয় বহু বছর ধরে ছায়ার আড়ালেই রয়ে গিয়েছিল। আসল প্রশ্ন ছিল, এত বছর ধরে এই সব কিছু প্রকাশ্যেই কিভাবে চলতে থাকলো এবং কেউ এটিকে থামালো না কেন? যখন ফ্লোরিডার পাম বিচে কয়েকজন কিশোরী মেয়ে প্রথমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল, তখন কেউ ভাবেনি যে এই ঘটনা শুধু একটি স্থানীয় অপরাধ হয়ে থাকবে না। ধীরে ধীরে এই মামলা একটি বৈশ্বিক কেলেঙ্কারিতে রূপ নেয়। একটি এমন কেলেঙ্কারি যেখানে টাকা, ক্ষমতা, রাজনীতি এবং সিস্টেমের ব্যর্থতা সব একসাথে মুখোমুখি হয়। তারপর আসে ২০১৯ সাল। জেফ্রি এপস্টিনকে ফেডারেল পর্যায়ে আবার গ্রেপ্তার করা হয়, অপ্রাপ্ত বয়স্কদের যৌন পাচার এবং ষড়যন্ত্রের গুরুতর অভিযোগে। কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ যেসব মেয়েদের কণ্ঠ বহু বছর ধরে উপেক্ষা করা হয়েছিল, সেই কণ্ঠ এখন এমন এক প্রশ্নে পরিণত হয়েছিল যা পুরো বিশ্বের সামনে তোলা হচ্ছিল। এখান থেকেই শুরু হয় এই গল্প, একটি গোপন দ্বীপ থেকে শুরু করে একটি জেল সেল পর্যন্ত, এবং এমন এক মানুষকে ঘিরে যার মৃত্যু পর্যন্ত সত্যকে দাফন করতে পারেনি, বরং তাকে আরও রহস্যময় এবং বিপজ্জনক করে তুলেছে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব জেফ্রি এপস্টিন আসলে কে ছিল এবং কিভাবে একজন সাধারণ মানুষ টাকা, প্রভাব এবং অপরাধের এই অন্ধকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। ১৯৫৩ সাল, নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকা। সেখানেই জন্ম হয় জেফ্রি এডওয়ার্ড এপস্টিনের। না কোনো রাজকীয় পরিবার, না কোনো ব্যবসায়িক সাম্রাজ্য, আর না কোনো অসাধারণ সূচনা। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী এবং মা একটি স্কুলে সহকারী হিসাবে কাজ করতেন। বাইরে থেকে দেখতে এটি ছিল একেবারে মধ্যবিত্ত আমেরিকান পরিবার, যেখান থেকে সাধারণত হয় একটি স্বাভাবিক চাকরি কিংবা একটি শান্ত জীবন বেরিয়ে আসে। এপস্টিনের পড়াশোনাও বিশেষ আলাদা ছিল না। সে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কখনো ডিগ্রি সম্পূর্ণ করেনি। না কোনো ফাইন্যান্সের আনুষ্ঠানিক শিক্ষা, না কোনো এলিট MBA। তবুও পরবর্তীতে সেই মানুষকেই বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের মাঝে বসে থাকতে দেখা যায়। এটিই ছিল প্রথম রহস্য, যেটি নিয়ে পরে তদন্তকারীরাও প্রশ্ন তুলেছিলেন। ১৯৭০ সালের শুরুতে এপস্টিন নিউ ইয়র্কের একটি মর্যাদাপূর্ণ প্রাইভেট স্কুলে গণিত এবং পদার্থবিদ্যা পড়ানোর চাকরি পায়। এটি সেই স্কুল ছিল যেখানে ধনী পরিবারগুলোর সন্তানরা পড়াশোনা করত, রাজনীতিবিদ, ব্যাংকার এবং সিইওদের সন্তানরা। এখান থেকেই এপস্টিন প্রথমবার কাছ থেকে এলিট জগৎকে দেখার সুযোগ পায়। এখানেই সে শিখেছিল টাকা কিভাবে চিন্তা করে এবং ক্ষমতা কিভাবে আচরণ করে। কিন্তু এপস্টিন বেশিদিন শিক্ষক থাকেনি। হঠাৎ করেই কোনো পরিষ্কার জনসম্মুখ ব্যাখ্যা ছাড়াই সে শিক্ষাক্ষেত্র ছেড়ে উচ্চ অর্থনীতির জগতে প্রবেশ করে। ১৯৭৬ সালে সে একটি শীর্ষ বিনিয়োগ ব্যাংকে চাকরি পায় এবং এখান থেকেই তার জীবনের দিক সম্পূর্ণ বদলে যায়। প্রশ্ন আজও একই, কোনো ডিগ্রি ছাড়া, কোনো ট্র্যাক রেকর্ড ছাড়া এত বড় প্রবেশ কিভাবে সম্ভব হলো? ১৯৮০ সালের মধ্যে এপস্টিন নিজেকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং অর্থ ব্যবস্থাপক হিসেবে উপস্থাপন করতে শুরু করে। কিন্তু তার কাজ সাধারণ পরামর্শদাতাদের মতো ছিল না। তার ক্লায়েন্টরা ছিল না জনসমক্ষে পরিচিত। তার কোম্পানিগুলো ছিল অস্পষ্ট, যাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যেত না, এবং তার অধিকাংশ লেনদেন হতো প্রাইভেট ট্রাস্ট এবং শেল ধরনের কাঠামোর মাধ্যমে। ধীরে ধীরে এপস্টিন শুধু অর্থ ব্যবস্থাপকই ছিলেন না, বরং হয়ে উঠেছিল এক ধরনের অ্যাক্সেস প্রদানকারী, একজন এমন ব্যক্তি যে ধনী মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিত, ক্ষমতাবানদের জন্য ব্যক্তিগত স্থান তৈরি করত এবং নিজেকে সর্বত্র প্রয়োজনীয় করে তুলত। এই প্রয়োজনীয়তাই পরে তার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত হয়। জনসমক্ষে তার পরিচয় ছিল এক নীরব বিলিয়নিয়ার, কম সাক্ষাৎকার, কম বক্তব্য এবং শূন্য স্বচ্ছতা। কিন্তু পর্দার আড়ালে তার জীবনে দ্রুত যোগ হচ্ছিল বিলাসবহুল সম্পত্তি, প্রাইভেট জেট এবং সেই গোপন লোকেশনগুলো যেগুলোর ঝলক বাইরের পৃথিবী অনেক পরে দেখতে পায়। এখান থেকেই এই গল্প আর শুধু একজন মানুষের সাফল্যের গল্প হয়ে থাকে না, এটি এমন এক প্রশ্নে পরিণত হয় যার উত্তর আজও সম্পূর্ণ পাওয়া যায়নি।
জেফ্রি এপস্টিন আসলে সত্যি কি একজন স্বনির্মিত আর্থিক প্রতিভা ছিল, নাকি সে ছিল আরও বড় কোনো খেলার একটি ঘটি? এখানে প্রশ্ন আরও গুরুতর হয়ে ওঠে, জেফ্রি এপস্টিন এত ধনী হলো কিভাবে? কারণ যেখানে সাধারণ ফাইন্যান্সিয়ারদের সম্পদের উৎস স্পষ্ট থাকে, কোম্পানি, শেয়ার হোল্ডিং বা ক্লায়েন্ট, সেখানে এপস্টিনের অর্থের গল্প শুরু থেকেই ছিল অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। জনসম্মুখ রেকর্ডে তার বড় কোনো বিনিয়োগ স্পষ্ট দেখা যায় না, আর এটাও বোঝা যায় না যে সে এমন কোনো বিপ্লবী ব্যবসায়িক মডেল ব্যবহার করেছিল যার মাধ্যমে সে শত শত মিলিয়ন ডলারের মালিক হয়ে ওঠে। 1970-এর শেষ এবং 1980-র শুরুতে এপস্টিন ওয়াল স্ট্রিটে নিজেকে একজন উচ্চস্তরের আর্থিক উপদেষ্টা হিসাবে প্রতিষ্ঠা করতে থাকে। সে দাবি করত যে সে কেবল অতি ধনী ক্লায়েন্টদের জন্য কাজ করে, এমন ক্লায়েন্ট যাদের নাম কখনো জনসম্মুখে আসে না। এটিই ছিল প্রথম বড় সতর্ক সংকেত, কারণ ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে স্বচ্ছতা একটি মৌলিক নিয়ম। কিন্তু এপস্টিনের পুরো মডেলই দাঁড়িয়েছিল গোপনীয়তার ওপর। ধীরে ধীরে সে এমন একটি ভাবমূর্তি তৈরি করে যে সে শুধু অর্থ পরিচালনা করে না, বরং ট্যাক্স পরিকল্পনা, সম্পদ সুরক্ষা এবং গোপন সম্পদ কাঠামো তৈরিতেও বিশেষজ্ঞ। তার কোম্পানিগুলো বেশিরভাগই প্রাইভেট ট্রাস্ট এবং লিমিটেড পার্টনারশিপের মাধ্যমে পরিচালিত হতো, যার ফলে প্রকৃত মালিকানা এবং অর্থের প্রবাহ খুঁজে বের করা খুব কঠিন হয়ে যেত। তদন্তকারীদের মতে এই কাঠামোই পরে তার জন্য এক ধরনের ঢাল হয়ে দাঁড়ায়। এপস্টিনের সম্পদের বড় একটি অংশ যুক্ত ছিল লেসলি ওয়েক্সনার নামের একজন ধনী আমেরিকান ব্যবসায়ীর সঙ্গে। ওয়েক্সনার এপস্টিনকে তার অর্থনৈতিক বিষয়গুলিতে অসাধারণ মাত্রার প্রবেশাধিকার দিয়েছিলেন, এমনকি তাকে পাওয়ার অফ অ্যাটর্নিও দিয়েছিলেন। এটিই ছিল সেই মুহূর্ত যখন এপস্টিনের জীবন যেন এক রাতেই বদলে যায়। নিউ ইয়র্কের বহু মিলিয়ন ডলারের ম্যানশন, প্রাইভেট জেট এবং বিশ্বজুড়ে ভ্রমণ সবকিছু এই সময় থেকেই শুরু হয়। কিন্তু এখান থেকেই প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে। ফাইন্যান্স বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা বারবার এই বিষয়টি তুলে ধরেছেন যে এপস্টিনের নামে কোনো বড় হেজ ফান্ড, কোনো বিখ্যাত আইপিও বা কোনো প্রকাশ্য আর্থিক সাফল্যের গল্প নেই। তবুও তার জীবনযাত্রা ক্রমাগত বিস্তৃত হতে থাকে। অর্থাৎ টাকা আসছিল, কিন্তু তার উৎস জনসম্মুখে পরিষ্কার ছিল না। এই গোপনীয়তার কারণেই অনেকেই তত্ত্ব দেন যে এপস্টিন শুধু একজন বিনিয়োগকারী ছিল না, বরং এক ধরনের তথ্য ব্যবসায়ী ছিল। এমন একজন ব্যক্তি যে পরিচয়, প্রভাব এবং প্রবেশাধিকারকে মুদ্রার মতো ব্যবহার করত। এর সম্পূর্ণ প্রমাণ প্রকাশ্যে নেই, কিন্তু এটুকু পরিষ্কার যে তার সম্পদ প্রচলিত আর্থিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। 2000 সালের মধ্যে এপস্টিন এমন একজন মানুষে পরিণত হয়েছিল যে পর্দার আড়ালে ক্ষমতার খেলোয়াড় হিসেবে কাজ করত। সে আলোচনার কেন্দ্র থেকে দূরে থাকত, সাক্ষাৎকার দিত না এবং নিজের কাজ সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করত না। কিন্তু তার জীবনে যে বিলাসিতা দেখা যেত তা একটি বিষয় স্পষ্ট করে দিত: এই সম্পদ সাধারণ নয়। এখান থেকেই এপস্টিনের গল্প শুধু অর্থের গল্প থাকে না, এটি পরিণত হয় ক্ষমতা, গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের গল্পে, যার পরবর্তী অধ্যায়ে আমাদের নিয়ে যায় তার ব্যবসায়িক নেটওয়ার্ক, শেল কোম্পানি এবং লুকানো কার্যক্রমের দিকে। এখনও পর্যন্ত আমরা দেখেছি টাকা এসেছে, ক্ষমতা বেড়েছে, কিন্তু একটি মৌলিক প্রশ্ন এখনও রয়ে গেছে: জেফ্রি এপস্টিন আসলে কি করত? কারণ সাধারণত কোনো বিলিয়নিয়ারের পরিচয় তার ব্যবসা থেকেই আসে, কোনো কারখানা, কোনো ব্র্যান্ড বা কোনো হেজ ফান্ড। কিন্তু এপস্টিনের ক্ষেত্রে এই পরিচয় শুরু থেকেই অস্পষ্ট ছিল। তার দাবি ছিল যে সে শুধু অত্যন্ত উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য কাজ করে, এমন মানুষ যারা গোপনীয়তা চায় এবং যে কোনো ধরনের তদন্ত থেকে দূরে থাকতে চায়। এই কারণেই তার কাজের বেশিরভাগ অংশই নথির বাইরে থাকত। তার কোম্পানিগুলোও ছিল অস্বাভাবিক, কোনো বড় কর্পোরেট কাঠামো নয়, হাজার হাজার কর্মচারী নয়, বরং ছোট ছোট প্রাইভেট প্রতিষ্ঠান, ট্রাস্ট এবং লিমিটেড পার্টনারশিপ। এই কাঠামোগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে আসল টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা সহজে খুঁজে বের করা না যায়। তদন্তকারী সাংবাদিকদের মতে এই নকশাই ছিল এপস্টিনের সবচেয়ে বড় শক্তি। তার প্রধান অফিস পরিচালিত হতো নিউ ইয়র্কের একটি অত্যন্ত দামি ম্যানশন থেকে, যা নিজেই ছিল একটি সতর্ক সংকেত। সাধারণত আর্থিক প্রতিষ্ঠানগুলো কাঁচের বড় বড় অফিস ভবনে থাকে, কিন্তু এপস্টিনের পুরো ব্যবস্থা ছড়িয়েছিল ব্যক্তিগত সম্পত্তি এবং প্রাইভেট জায়গাগুলিতে। মিটিংগুলো বোর্ডরুমে নয়, বরং প্রাইভেট বাড়ি, জেট এবং দ্বীপে অনুষ্ঠিত হতো। জেফ্রি এপস্টিন শুধু অর্থ পরিচালনা করত না, সে সংযোগ পরিচালনা করত। সে মানুষকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিত, রাজনীতিবিদদের, বিলিয়নিয়ারদের সঙ্গে, বিজ্ঞানীদের, দাতাদের সঙ্গে এবং ব্যবসায়িক নেতাদের বৈশ্বিক সুযোগের সঙ্গে। ধীরে ধীরে সে নিজেই এমন এক গেটকিপারে পরিণত হয় যার ছাড়া অনেক উচ্চস্তরের পরিচয় সম্ভব বলে মনে করা হতো না। এই ভূমিকাই তাকে বিপজ্জনক করে তোলে, কারণ যখন একজন ব্যক্তির তথ্য, প্রবেশাধিকার এবং গোপনীয়তা এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সে আর শুধু উপদেষ্টা থাকে না, সে ক্ষমতার দালালে পরিণত হয়। এপস্টিনের ক্ষেত্রে পরে অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন যে সে কি সত্যিই ফাইন্যান্স পরিচালনা করছিল, নাকি ফাইন্যান্সের আড়ালে অন্য কিছু পরিচালনা করছিল। 2000 সালের মধ্যে এপস্টিনের ব্যবসায়িক মডেল পুরোপুরি অস্পষ্ট হয়ে যায়। না কোনো বার্ষিক রিপোর্ট, না কোনো পরিষ্কার প্রকাশনা, না ক্লায়েন্টদের কোনো জনসম্মুখ লিস্ট।
তবুও তার জীবনযাত্রা ক্রমাগত বিস্তৃত হচ্ছিল, যা ইঙ্গিত দিচ্ছিল যে তার ব্যবস্থা কাজ করছে, কিন্তু নীরবে। আর এখান থেকেই এপস্টিনের গল্প আরেকটি মোড় নেয়, কারণ যতই অর্থ এবং প্রবেশাধিকার বাড়তে থাকে ততই তার জীবনে যুক্ত হতে থাকে প্রাইভেট জেট, বিলাসবহুল প্রপার্টি এবং গোপন লোকেশন।